আঙ্গুরলতা এখনও নন্দকে ভালোবাসে এইটার একটা স্ক্রিনিং হয়েছিল। সেই স্ক্রিনিংয়ে তার সাথে আমার পরিচয়। তো হাওয়া দেখার পরে আসলে আমার মনে হয়েছে যে দিস ইজ পরিপূর্ণ সিনেমা। আমাদের দেশে কি থাকে, গাবর থাকে যারা আসলে কামলা বা কামলা দেয়। তো আমাদের এই গল্পের সেটিংসে আমরা দেখি যে এরকম একজন কামলার তার মুনিব তাকে একটা বিয়ে দিয়ে দিল। যার সাথে বিয়ে দিয়ে দিল সে হলো পাগলি। তো ওইখান থেকে আমার মনে হয় যে প্রথমেই মিনুর ইমরান এবং তুষির নামটাই আসে। আমার মনে হয় সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে প্রোডাকশন ডিজাইন। ওই জায়গায় একটা পাহাড়কে কেন্দ্র করে, পাহাড়কে মডিফাই করে কিন্তু ওই সাধু এবং পাগলির বসতবাড়িটা আসলে তৈরি হয়েছে। যে ওটিটি কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটা ব্লেসিং। আমরা কেউ কিন্তু আসলে এটা এখনো দেখতেছি না ঠিক মতো। তাদের স্বপ্ন কি? সবাই বলল আমি সিনেমা বানাতে চাই। আমি নিজেই বলছি আমি সিনেমা বানাইতে আসছি। গল্পে ঢোকা, গল্পটা মধ্যে ক্যারেক্টারে থাকা এবং তারপরে ডেলিভারি করা। কেন আপনি অডিয়েন্সকে আনবেন? কারণ আজকে যদি অডিয়েন্স এসে ভগ্ন মনোরথ হয়ে ফিরে যায়, সে যদি স্যাটিসফাইড না হয়, তার পয়সা যদি উসুল না হয়, সে কিন্তু সেকেন্ড টাইম আসবে না। হয়তো সেকেন্ড টাইম আসলেও থার্ড টাইম আসবে না। সিনেমার জায়গা থেকে আমাদের আসলে ভাগ্যটা হয়তো সুপ্রসন্ন হয় নাই এখনো। আসলে খুব সিম্পলি মেজবাহুর রহমান সুমনের সাথে তো আমার পরিচয় অনেক দিন আগেই। আমার মনে হয় 2009-তে প্রথম আমার সাথে তার পরিচয় হয় এবং তখন আমি আঙ্গুরলতা এখনও নন্দকে ভালোবাসে এইটার একটা স্ক্রিনিং হয়েছিল। সেই স্ক্রিনিংয়ে তার সাথে আমার পরিচয়। অনেক কথা হয় নাই আসলে, কারণ যেহেতু মানে তার একটা শো হয়েছে, সে ব্যস্ত ছিল। বাট হাই হ্যালো বা মানে জাস্ট পরিচয় হলো। দেন তো আসলে ও বিজ্ঞাপনে চলে গেল এবং হাওয়া একেবারে প্রথম থেকে আমার কাছে মনে হয় যে মানে এই ইন্ডাস্ট্রিতে আর কি, বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে সবাই হাওয়া নিয়ে একটা কথাবার্তা হতো হাওয়া রিলিজের আগেই। তো ওইভাবে আমি মানে জানলাম যে সুমনের হাওয়া আসছে। তো অবশ্যই অধীর আগ্রহে ওয়েট করছিলাম হাওয়া দেখব, কবে আসবে। হাওয়ার গানটা তো অবশ্যই এক ধরনের আমি বলবো যে সবারই ভাল লাগছে। তো আমার মনে হয় যে ফার্স্ট ডে ফার্স্ট শোতে আমি গেলাম, হাওয়া দেখলাম এবং আমার জায়গা থেকে আমি আসলে 2008-এ বাংলাদেশে আসি এবং 2018-এ এসেছিলাম সিনেমা বানাতেই, সিনেমা প্রডিউস করতেই। সামহাও এটা আসলে হয়ে ওঠে নাই। সো তো হাওয়া দেখার পরে আসলে আমার মনে হয়েছে যে দিস ইজ পরিপূর্ণ সিনেমা, পরিপূর্ণ মুভি আমি আসলে বাংলাদেশের জায়গা থেকে দেখলাম এবং ওইটা দেখার পরে মানে আমার অনুভূতি এত স্ট্রং ছিল। আমি নর্মালি ফেসবুকে অনেক পোস্ট আসলে লেখা হয় না কারোটা নিয়ে, হাওয়া নিয়ে আমি লিখেছিলাম এবং যেহেতু হাওয়া টিমের সাথে এক ধরনের সংযোগ ছিল, আমি সুমনকে বললাম একদিন আসবো তোমার সাথে আড্ডা মারতে আর কি। তো ওই হাওয়ার পরেই তার সাথে আড্ডা মারতে আসা এবং তখন এক ধরনের আমি যেটা বলবো যে ওই যে গল্প করা বা এক ধরনের মানে কানেকশন তৈরি করা এবং ওই জায়গা থেকে আমি তখন ওকে বললাম যে তুমি পরবর্তীতে যদি কিছু ভাবো আমাদেরকে মাথায় রেখো আর কি। তো যখন ও আসলে রোহিতের প্ল্যান করছিল আর কি, তখন ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করে এবং ওই জায়গা থেকে কথাবার্তা বলতে বলতে আসলে রোহিতে আমাদের প্রযোজক হিসেবে নেওয়া। মানে ও যখন আমাকে গল্পটা বলছে সাথে তো আসলে অভিনয়ের জায়গাটা বলছে এবং গল্পটা আসলে কি খুব সিম্পলি আমি যদি এক লাইনে বলি যে একটা আমাদের দেশে কি থাকে, গাবর থাকে যারা আসলে কামলা বা কামলা দেয়। আমরা যারা গ্রামে গেছি তারা অবশ্যই এর সাথে পরিচিত আর কি। যাদের আসলে আমরা যেটা বলি যাদের আসলে কোনো বোধশক্তি নাই, মানে তারা আসলে কাজটাই করে আর খাওয়া দাওয়া করে, এরকম একটা জায়গা থেকে থাকে। তো আমাদের এই গল্পের সেটিংসে আমরা দেখি যে এরকম একজন কামলার তার মুনিব তাকে একটা বিয়ে দিয়ে দিল। যার সাথে বিয়ে দিয়ে দিল সে হলো পাগলি। দেন আমরা কিন্তু আসলে এই গল্পটাই আসলে দেখতে থাকি আর কি। ও যখন এই গল্পটা বলছে ও কিন্তু মাথায়, কারণ এই গল্পে ফিট করার জন্য তো আসলে দরকার। তার আগে তার একটা অডিশন প্রসেস হয়েছে, সে অনেকের স্ক্রিন টেস্ট নিয়েছে। তো ওইখান থেকে আমার মনে হয় যে প্রথমেই মিনুর ইমরান এবং তুষির নামটাই আসে এবং আমাদের মনে হয়েছে যে যথার্থই এটা আসলে মানে কাজ করবে বা ব্লেন্ড করবে যেই ক্যারেক্টার। সো আমাদের এটা নিয়ে আসলে কোনো ইয়ে ছিল না। মানে সুমনের আসলে হচ্ছে কি, সুমন তো একজন শিল্পী আসলে, মেজবাহুর রহমান সুমন যিনি রোহিতের পরিচালক, একজন শিল্পী। তো তার আমার মনে হয় সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে প্রোডাকশন ডিজাইন। যে আসলে কিভাবে আমরা যখন আসলে সিনেমা হলে একটা ছবি দেখতে চাই, আমরা কি দেখতে চাই যে বিগ স্ক্রিন স্পেকটাকল আমরা যেটা বলি, যে যেটা আসলে বিগ স্ক্রিনে না দেখলে আমি ছোট স্ক্রিনে দেখে আসলে মজা পাবো না। তো সুমনের মাথায় ডেফিনেটলি ওই জায়গাটা ছিল। ও একেবারে মেঘালয়ের কাছে, একদমই বর্ডারের পাশে এমন একটা জায়গা যেখানে আসলে লোক বসতি নাই।
হ্যাঁ, ওরকম একটা জায়গা ডেফিনেটলি আমাদের মাথায় ছিল, খুঁজে বের করছে তার টিম। এবং ওই জায়গায় একটা পাহাড়কে কেন্দ্র করে, পাহাড়কে মডিফাই করে কিন্তু ওই সাধু এবং পাগলির বসতবাড়িটা আসলে তৈরি হয়েছে। এবং আপনারা অবশ্যই জানেন যে এইটা একেবারে স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়েছে। তার মানে এখানে যে গাছপালা দেখেন, যে বাড়িটা দেখেন, প্রত্যেকটাই কিন্তু আসলে, এবং এবং শুধু ওইটা না, ওইটার সাথে যে কানেক্টিভিটি, কোথায় গিয়ে সে আসলে মাছের খাবারটা দিবে, কোথায় গিয়ে সে নৌকায় উঠবে, কোথায় গিয়ে সে আসলে হাটে যাবে। তো এই যে পুরো জায়গাটার যে ডিজাইন করা, এবং এবং এইটা যাতে আসলে একটা, ওই যে বললাম যে বিগ স্ক্রিন স্পেকটাকেল, মানে খুবই শৈল্পিকভাবে সিনেম্যাটিক হয়, সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে মোর দরকার ছিল স্পেসটা। বাট স্পেসের মধ্যে যা ঘটছে, এই ঘটনাটা ঘটাইছে কিন্তু আসলে আমি যেটা বলবো যে তার টিম, এবং আমি বলবো যে এটা সুমনেরই আসলে ব্রেইন চাইল্ড আর কি। ওটিটি তো আসলে ধরেন একেবারে নিউ মিডিয়াম, মানে আমরা যেটাকে নিউ মিডিয়া বলি, এবং আমি এইটা মানে আমি সবসময় বলি, আমি আপনাদের এখানেও বলতে চাই যে ওটিটি কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটা ব্লেসিং। আমরা কেউ কিন্তু আসলে এটা এখনও দেখতেছি না ঠিক মতো। কেন ব্লেসিং আমি এটা বলবো, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে যদি দেখেন যে অডিয়েন্স টাকা দিয়ে কোনো কন্টেন্ট দেখে, সেটা কিন্তু টিভিতেও দেখে না, ইউটিউবে দেখে না, একমাত্র সিনেমা হলে দেখে। সিনেমা হলের পাশাপাশি এখন ওটিটিতে আপনি আসলে পে করে দেখবেন আর কি। এখন এবার সিনেমা হলের রিয়েলিটিতে যাই, আমরা সবাই চাই বাংলাদেশে অনেক সিনেপ্লেক্স হোক, বাংলাদেশে অনেক সিনেমা হল হোক, কিন্তু আসলে কী হয়েছে, সিনেমা হল বন্ধ হচ্ছে, সিনেমা হল চেঞ্জ হচ্ছে, সিনেমা হলে কন্টেন্ট ফ্লো নাই, সিনেমা হলের অনেক সমস্যা। তো এই জায়গা থেকে অবশ্যই আমাদের সরকারের কাছে আমাদের সবসময় চাওয়া যে ভাই আমাদের দিকে একটু তাকান, আমাদের একটু ঠিকঠাক করে দেন, মানে সেটা আসলে সরকার কবে করবে আমরা জানি না। সো এরকম একটা জায়গায় কিন্তু ওটিটির মতো একটা জায়গা আমার মনে হয় যে সুন্দরভাবে পজিশনড হয়ে গেছে, যেটার মাধ্যমে আপনি আসলে অডিয়েন্স থেকে ফি নিতে পারবেন। সো অবশ্যই সিনেমার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু একটা ফিচার ফিল্ম বানাইছি আমরা, একটা মানে ফিচার লেংথ ফিল্ম, যেটা আমরা আসলে সেন্সার বা সিনেমা হল এবং বড় পর্দায় তো আসলে দেখতে আসলে অন্যরকম লাগে। ওই যে আমি বললাম যে বড় পর্দায় আসলে আপনি যদি বিগ স্ক্রিন স্পেকটাকেল না দেখেন, সেটা কিন্তু ছোট স্ক্রিনে আপনি আসলে বুঝবেন না। সো ছবিটা বানিয়ে এখন কি হচ্ছে যে কোনো ছবি সিনেমা হল থেকে অনেক ভালো ব্যবসা করবে, অনেক সুন্দর একটা ইয়ে হবে, আর কোনো ছবি ব্যবসা নাও করলেও একটা ভালো লঞ্চিং হবে, মানুষ নাম জানবে। কারণ আমার একটা মনে হচ্ছে, আপনি যদি একটা ফিল্মের যদি ঠিকমতো মার্কেটিং করেন বা ঠিকমতো প্রমোশন করেন, যেটা আমি বলবো হয়তো বাংলাদেশের অনেক ফিল্ম হয় না, হ্যাঁ, তো ওইখানে যদি আপনি করেন, আপনি কিন্তু দেখবেন যে 1 কোটি মানুষের কাছে আপনি ফ্রিকোয়েন্টলি নাম পৌঁছে গেছে আপনার, যে ও জানে যে এই ছবিটা আসতেছে। এখন ওই 1 কোটি মানুষ কিভাবে দেখবে? 1 কোটি মানুষের মধ্যে হয়তো 5 লাখ বা 10 লাখ লোক দেখবে সিনেমা হলে, আরও 20 লাখ হয়তো দেখবে হচ্ছে ওটিটিতে, তারপরে গিয়ে এটা দেখবে ইউটিউবে, টিভিতে গিয়ে দেখবে হয়তো আরও 10-15 লাখ। এভাবে কিন্তু আস্তে 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 দেখবেন ওই 1 কোটি মানুষের একটা মেজর পোর্শন কিন্তু দেখবে। এটা হয়তো সময় লাগবে অনেক। সো মানে সিনেমা অবশ্যই, যদি সিনেমা বানাই আমি, এটা অবশ্যই থিয়েটারে লঞ্চ করতে হবে। সিনেমার ওটিটি লঞ্চ বলে আসলে বলবো না, তখন এটা ওয়েব ফিল্ম হয়ে যাবে, বা আমরা যেটাকে বলি অরিজিনাল হয়ে যাবে। তো সিনেমাটা আসলে একটু বিয়ন্ড, যেটা আসলে ধরেন ওই যে বললাম যে হয় না যে মানে সিনেমাটা কি আসলে একটা ইভেন্ট, ওটিটি তো একটা, মানে আপনি যখন মানে 1 to 1 দেখতেছেন, সেটা তো আসলে ইভেন্ট না। সো সিনেমার ওই জায়গাটা আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি যে কোনো মানে যারা এই স্টেক হোল্ডার, যারা এই কাজটা করে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাদের স্বপ্ন কি, সবাই বলবে আমি সিনেমা বানাতে চাই। আমি নিজেই বলছি আমি সিনেমা বানাইতে আসছি। সো প্রত্যেকে, আপনারাও দেখেন, আপনারাও যদি কারোর মধ্যে আপনাদের পরিচালনার মানে ইয়ে থাকে, শখ থাকে, বা আপনার ইচ্ছা থাকে, আপনি দেখবেন যে আপনি হ্যাঁ নাটক বানাইছেন, বানালাম, কিন্তু একসময় আমি সিনেমা বানাইতে চাই। তো সবারই গোল কিন্তু আসলে ওই যে স্কাই ইজ দ্য লিমিট, যে আমি সিনেমাটা বানাইতে চাই। তো একটা দেশের আসলে যখন ক্রিয়েটিভ জিলটা এই জায়গায়, আমরা তো বুঝতেছি, সেখানে সিনেমা যদি ঠিকমতো কাজ না করে, আমাদের কিন্তু অন্য কন্টেন্টগুলি কিন্তু ঠিকমতো কাজ করবে না। সো অবশ্যই আমি বলবো যে মানে সিনেমা বানাইলে সিনেমাটা সিনেমা হলে দেওয়া উচিত। কম সিনেমা হল হইলেও অ্যাটলিস্ট মানে ঘুরে আসা উচিত। হয়তো মানুষ পছন্দ করলে এটা হাউসফুল হয়ে যাবে। আমাদের অনেক ছবির আমরা দেখছি এই ইতিহাস হচ্ছে। এবং রোহিতের আমি যেটা বলবো, যে রোহিতের জায়গা থেকে যেই সম্ভাবনাটা, সেটা হচ্ছে দেখেন, আমরা অলরেডি কিন্তু নর্থ আমেরিকা এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউকে, আয়ারল্যান্ড, এই 3টা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কিন্তু আমরা সেট করে ফেলছি। এবং আমরা এই যেই আমাদের গতকালকে যে গানটা রিলিজ হলো, তার সাথে কিন্তু আমরা তাদেরকেও আমাদের পার্টনার হিসেবে রাখছি। সো
ধরেন এটা কিন্তু ধরেন আমাদের ওদেরকে নক করতে নেই, ওরাই আমাদেরকে নক করছে রোহিতের ফার্স্ট গান আসার পর থেকে, বা আমরা যখন বললাম যে আমরা রোহিত দিদি নিয়ে আসবো। সো আলটিমেটলি দেশের বাইরে আমাদের যে ডায়াসপোরা অডিয়েন্স আছে, আমি জানি না আপনারা জানেন কি না যে বাংলাদেশের মানে বাংলাদেশি লোক আর কি, বা ওয়েস্ট বেঙ্গলের লোক, ওয়েস্ট বেঙ্গল বাদ দিলাম, বাংলাদেশি কত লোক আসলে দেশের বাইরে আছে? 1 কোটি, প্রায় 1 কোটি বা 1.5 কোটি, মানে 1 কোটি প্লাস আর কি। তো আপনি যদি চিন্তা করেন যে এই 1 কোটির মধ্যে যদি 1 লক্ষ মানুষ আমাদের কন্টেন্ট দেখে, তো এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যান দেখেন আপনি হাওয়া কিন্তু দেখে ফেলছে প্রায় 50,000 আমেরিকায়, অস্ট্রেলিয়াতে দেখছে প্রায় 7-8 হাজার লোক, ইংল্যান্ডে হয়তো দেখছে ধরেন আরও 20-30 হাজার। সো আমরা কিন্তু প্রায় 70-80 হাজার লোকের কাছাকাছি কিন্তু চলে গেছি অলরেডি। সো এইটাই যদি বেড়ে আসলে 1-1.5 লাখ 2 লাখ হয়ে যায়, মানে কারণ কারণ কি দেখেন আমাদের বাংলাদেশে যে বললাম যে আজকে বরিশালে হল নাই, বরিশালে কোনো সিনেপ্লেক্স নাই, ময়মনসিংহে কোনো সিনেপ্লেক্স নাই, সিলেটে ওইভাবে প্রপারলি কোনো সিনেপ্লেক্স নাই, আপনি অনেকগুলি ডিভিশনেও যদি যান, যেমন রংপুরে নাই। সো দ্যাট মিনস আপনি ওই ছেলেটা দেখতে চাইলেও কিন্তু দেখতে পারবে না, ওর ওয়েট করতে হবে। অথচ আপনি যদি এবার এটা নর্থ আমেরিকাতে, ইউএসএ চলে যান, লস অ্যাঞ্জেলেসে চলে যান, নিউ ইয়র্কে চলে যান, লন্ডনে চলে যান, ওদের কিন্তু ফুটস্টেপ মানে হাতের কাছে অনেক সিনেমা হল, সো ওদের জন্য দেখাটা ইজিয়ার। সো আমরা যদি বাংলাদেশ সিনেমার ক্ষেত্রে এই জায়গাটাকে ফোকাস করে যদি ঘটাইতে পারি যে পুরো পৃথিবী থেকে আমাদের 1.5 লাখ অডিয়েন্স তৈরি হয়েছে বাংলা সিনেমা দেখার জন্য, তাইলে তো আমার মনে হয় বাংলা সিনেমা মানে পিছনে তাকাইতে হবে না। এবং আমাদের সবারই এইটাই চেষ্টা, এবং এখন যেই ওয়েভ চলতেছে এটা আমি মনে করি অব্যাহত থাকবে, এবং অব্যাহত থাকলে আমরা খুবই তাড়াতাড়ি এটা সুদিন দেখতে পারবো, রিগার্ডলেস অফ গভর্নমেন্ট আমাদের সাপোর্ট করুক আর না করুক। কারণ এই যে আমরা এতদিন সার্ভাইভ করে আসি, আমরা কিন্তু সাপোর্ট করে, গভর্নমেন্ট কিন্তু আমাদের খুব যে সাপোর্ট করছে তা না। হ্যাঁ, অনুদান দিয়েছে কিছু, সেটা ঠিক আছে, কিন্তু প্রপারলি একটা ফিল্মের উন্নতি করার জন্য যা যা করা দরকার তা কিন্তু আসলে হয়নি আমার মনে হয়। এটা যেহেতু আসলে দুইজনের গল্প, মেনলি সাধু এবং সাধুর বইয়ের গল্প, অন্য ক্যারেক্টারগুলি তো আসলে খুবই সাপোর্টিং রোল থেকে আসছে, এবং আমি যেটা বলবো যে তারা তাদের জায়গায় খুবই দারুণভাবে কাজ করছেন, যেই স্কোপেই আসলে কাজ করছেন। এবং রিয়াদ তো খুবই সম্ভাবনাময়, রাকায়েত ভাই তো মানে মানে গুণী অভিনেতা, এবং মানে মানে ভদ্রলোক এটাও বলবো আসলে। তো ওনার অভিনয় তো বরাবরই আমাদের আসলে ভালো লাগে, এবং ওই যে বললাম যে খুবই ব্লেন্ড হয়ে করা। আর রিয়াদ আমার মনে হয় খুবই আপকামিং একটা ট্যালেন্ট, এবং রিয়াদেরও আমার মনে হয় যে ওই যে বললাম যে গল্পে ঢোকা, গল্পটা মধ্যে ক্যারেক্টারে থাকা এবং তারপরে ডেলিভারি করা। সো আমরা বোধহয় এর মধ্যে আমরা রিয়াদের 1টা বা 2টা আমরা আসলে শর্ট দেখছি আর কি। সো আমি শিওর ওইটাও ইম্প্যাক্টফুল ছিল। সো আমি মনে করি যে পুরো মুভিতেও যতটুকুই ছিল একটা ইম্প্যাক্ট দিবে আর কি। আমি খুবই আশাবাদী, আমি খুবই অপটিমিস্টিক একজন মানুষ। আমি ওই যে বললাম যে আমি মানে একটু বলতেই হয় ব্যাকগ্রাউন্ড, দীর্ঘদিন আমি আমেরিকা ছিলাম, মানুষ আমেরিকা ছেড়ে আসে না, আমেরিকা থাকতে চায়। আমি এটা ছেড়ে দিয়ে আসলে ক্যারিয়ার চেঞ্জ করে আমি সিনেমা বা এই জায়গায় আসছি 2008-এ, আজকে হচ্ছে 2026। সো আমি বাংলাদেশে যে ব্যাক করছি আমার প্রায় 16 বছর রানিং আর কি। তো এই 16 বছরে কিন্তু আমার মনে হলো যে আমরা থেমে নাই, আমরা আমাদের একটা ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং আমি আমারটা বলতেছি এই জন্য যে আমার পাশাপাশি আমিও দেখতেছি যে সিনেমাও আসলে থেমে নাই। আপনি লাস্ট 4-5 বছরে আপনি যদি বক্স অফিস দেখেন, সব ছবি তো আর ব্লকবাস্টার হবে না, কিন্তু আপনি যদি দেখেন মোটামুটি বছরে একটা একটা করে কিন্তু আসে। সো এইটাই ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়ে যদি 2টা হয় আর একটু বেটার হবে। এখন ওই যে বললাম একটা সমস্যা তো আছে, ডিম আগে না মুরগি আগে। সিনেমা হল মালিকরা বলে যে সিনেমা হল বানাবো, কন্টেন্ট কই? কন্টেন্টরা বলে যে কন্টেন্ট যে বানাবো, সিনেমা কোথায়? সো এই একটা তো আপনার ওয়ার আছেই যেই জায়গায়, এবং সমস্যা কিন্তু খুব, আমি যেটা বলবো যে খুব কঠিন কোনো সমস্যাও কিন্তু না, একটু বসলেই হয়। কারণ মেইন আমার কাছে মনে হয়েছে যে এইখানে সবচেয়ে বড় দরকার, আপনি যদি দেখেন যে 5 জন স্টেক হোল্ডার আছে একটা পুরো সিনেমা ইন্ডাস্ট্রি যদি দেখেন, মেজর 5 জন স্টেক হোল্ডার। একজন ডিরেক্টর যিনি গল্পটা ভাবেন, একজন প্রডিউসার যিনি লগ্নি করেন, একজন ডিস্ট্রিবিউটর যিনি ডিস্ট্রিবিউট করেন, একজন এক্সিবিটর যিনি চালান, আর একজন অডিয়েন্স যিনি আসলে দেখেন। তো আপনি কিন্তু দেখেন এই 5 জন স্টেক হোল্ডারকে আপনি যদি তাদের চিন্তাভাবনা মাথায় রেখে যদি একটা ইন্ডাস্ট্রি বা একটা মানে কি বলে এটা আমাদের ফিল্ম টু ইন্ডাস্ট্রি, সেটাকে যদি ডিজাইন করেন, তার মানে এই 5 স্টেক হোল্ডার কীভাবে কমিউনিকেট করবে, কীভাবে তাদের মধ্যে আদান প্রদান হবে, সেটাই তো আসলে নিয়ম নীতি, পলিসি এবং এই জায়গা। এখন দেখেন খুব সিম্পলি এক্সিবিটর বলতেছে যে ভাই আমি ছবি চালাই আমার লস হচ্ছে, সো আমি পয়সা দিব না, আমি রেভিনিউ শেয়ারে চালাবো। আবার হইলেও দেখা যায় যে আসছে না,
সো অনেক ছবি এক্সিবিটর চালাইতে চায় না, যেটা লস হবে। আবার রেন্টালও দিতে চায় না, যেটা লস হবে। ডিস্ট্রিবিউটরও আসলে দেখা গেল যে বাংলাদেশে যদি ডিস্ট্রিবিউটরের জায়গায় দেখেন যে ডিস্ট্রিবিউটর বলে আসলে কোনো সত্তা নাই ফিল্মে। আপনি ছবি বানাইছেন, ওর একটা হাউস আছে, ও বলবে আপনার সব কস্ট আপনি দিবেন, পোস্টারের টাকাও আপনি দিবেন, হলের রেন্টের ভাড়া আপনি দিবেন, আমি এখানে ডিস্ট্রিবিউট করে দিব। কি আছে, সে চেনে বুকিং এজেন্ট, সে চেনে কীভাবে কোন হলে যাইতে হবে। সো ডিস্ট্রিবিউটর কিন্তু ডিস্ট্রিবিউটর ফাংশন করতেছে না। ডিস্ট্রিবিউটর ফাংশন কি, যে একটা মুভি কিনেও ঠিক করবে এটা চালাবো কি চালাবো না। অনেক ছবি প্রোডাকশন হবে কিন্তু ডিস্ট্রিবিউট সব ছবি হবে না হয়তো, কারণ সব ছবি তো মার্কেটে যাওয়ার মতো নাও হইতে পারে। প্রডিউসারও তার রেসপন্সিবিলিটি করছে, যে টাকাটা দিচ্ছে। প্রডিউসার কিন্তু ডিরেক্টরের সাথে বসে বুঝতেছে না। আমাদের দেশে আমি যেটা দেখছি যে বাজেট ঠিক মতো হয় না, যে একটা বাজেট, একটা সিনেমা বানাইতে যে আসলে একটা যে বাজেটের একটা ব্যাপার আছে, সেই বাজেটিংটা আমরা আসলে ঠিক মতো করি না। আমরা করতে করতে গিয়ে দেখি যে ওকে আমার এই বাজেট লাগবে, আমার ওই বাজেট লাগবে, কিন্তু প্রথম থেকে আমার আসলে এই আইডিয়াটা থাকে না। এখন আপনি যদি বাইরের দেশে দেখেন আজকে প্রাইস ওয়াটার হাউস কুপারের মতো লোকজন অ্যাকাউন্টিং করে বিদেশের মানে কী বলে হলিউডের ফিল্মগুলিতে। ইন্ডিয়াতেও সেম, যে বড় বড় অ্যাকাউন্টিং হাউসগুলি অ্যাকাউন্টিং কেন করে? কারণ সিনেমার এই বাজেটিং এবং এই অ্যাকাউন্টস একটা বিশাল বিশাল ব্যাপার, যেটা আমরা আসলে এখনও ওই যে বললাম সবাই সিরিয়াসলি করতেছি না। যে কারণে ফার্স্টে হয় কি, ওই যে ইনভেস্টার, প্রডিউসার না, ইনভেস্টারকে নামাই দেয়, নামাই দিয়ে মাঝপথে গিয়ে বলে যে ভাই আরও 30 লাখ লাগবে, আরও 10 দিনের শুটিং বাকি, একটা গান লাগবে, কিন্তু এটা কিন্তু আগে হয়তো তার মাথায় থাকলেও সে বলে না। হ্যাঁ, তো এই যে অস্বচ্ছতাটা, তার মানে কেউ কারোর সাথে ঠিকমতো কাজ করছে না। সো আপনার কি করতে হবে, এই নিয়ম নীতিগুলি আসলে ঠিক করে দিতে হবে, যে দিস আর দ্য রুলস, ইন্ডাস্ট্রির রুল, যে আপনি সিনেমা হলে ছবি দিবেন, সিনেমা হল আপনাকে ড্যাশবোর্ড দিবে না বক্স অফিসের, তাহলে তো হইতে পারে না। ডিস্ট্রিবিউটরের কাছে থাকবে না কয় টাকা সেল হয়েছে, এটা একটা মানে এখন তো ডিজিটালের যুগ, এখন তো আর পেপার ওয়ার্কের কিছু নাই। ফোন খুললে আমি লগ ইন করে আমি দেখতে পারবো আমার কয় টাকা সেল হয়েছে। সো এইটা জাস্ট ওই যে বললাম যে মানে আমাদের এগেন বলবো যে সরকার এখানে এসে যদি আমাদের এই পলিসি লেভেলের এই জায়গাটা যদি ঠিক করে দেয়, যে আমরা এই যে 5 জন আমরা যে ছবি নিয়ে যাচ্ছি, আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে অডিয়েন্সের জন্য। ছবিটা যদি গিয়ে এসে দেখে যে না, ছবিটা মধু হই হই বিষ খাওয়ানোর মতো একটা ছবি, তার মানে অডিয়েন্স এসে কিন্তু, বা এই যে ধরেন আজকে কিছুদিন আগে একটা ছবি হয়েছে, যেই ছবির মানুষ হলে এসে গালি দিচ্ছে যে ছবিটা আসলে কমপ্লিট হয় নাই, তো এই ছবি তো ডিস্ট্রিবিউট করারই কথা না যদি ছবিটা শেষ না হয়। কারণ অডিয়েন্সের প্রতি আপনার ওই দায়বদ্ধতাটা আছে না, যে কেন আপনি অডিয়েন্সকে আনবেন। কারণ আজকে যদি অডিয়েন্স এসে ভগ্ন মনোরথ হয়ে ফিরে যায়, সে যদি স্যাটিসফাইড না হয়, তার পয়সা যদি উসুল না হয়, সে কিন্তু সেকেন্ড টাইম আসবে না। হয়তো সেকেন্ড টাইম আসলেও থার্ড টাইম আসবে না। তার মানে কি হচ্ছে, যে আপনি একটা সাক্ষাৎ, আপনার যে লক্ষ্মী, যে আপনাকে লক্ষ্মী, ঘরের লক্ষ্মী, তাকে আপনি ঠেলে দূরে সরাই দিচ্ছেন। তার মানে কি হচ্ছে, সেটা হল মালিকেরও একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে এই ইয়ের প্রতি। তো এই যে আমি যেটা বলবো, যে আমাদের একে অপরের সাথে ফাংশন করার যেই বেসিক নিয়ম নীতি, এই জায়গাগুলি আসলে আমার মনে হয় যে আমরা ঠিক করি নাই। এগুলি যদি আমরা ঠিক হয়, একটা যদি ইন্ডাস্ট্রি হয়, মানে 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 আমি যেটা বলবো সিঙ্ক হয় সবার মধ্যে, এবং ওই জায়গায় যেহেতু সিঙ্ক হচ্ছে না, সরকারের খুবই জরুরি দায়িত্ব এটার মধ্যে ইন করা এবং এবং এটাকে ঠিকঠাক করা আর কি। এটা এমন কোনো রকেট সায়েন্স না যে এটা ঠিক করা যাবে না, আমার কাছে মনে হয়। জাস্ট আপনার একটু মানে ওই যে বললাম অভিপ্রায় থাকতে হবে, যে আমি একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমি বাংলা সিনেমার উন্নতি চাই। আগ্রহ তো দেখছি। তো আমরা আসলে আমাদের মানে আমরা আসলে খুব ওয়াইড রিলিজে যাচ্ছি না। আবার ওইটাও বলবো যে আমাদের ওয়াইড রিলিজের আসলে কনটেন্টও না বা ম্যাটেরিয়ালও না। মানে আমি যেটা বলছি, যে আমরা খুবই সিনেপ্লেক্স কেন্দ্রিক আসলে আমাদের প্রথম রানটা থাকতে চাই, সেটা দেশে এবং দেশের বাইরে। সিঙ্গেল স্ক্রিন বা যেই জায়গা, সেটা আসলে আমরা প্রথম দিকে আসলে একটু অ্যাভয়েড করতে চাই। দুইটা কারণে, একটা হচ্ছে ওই যে বললাম স্বচ্ছতা নাই, সেকেন্ড আর একটা কারণ হচ্ছে আপনার পাইরেসি হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। তো আমরা দেখি, এবং আমরা দেখি কতটুকু আসলে হাইপ ওঠে ওদের, কতজন মানুষকে আমরা আনতে পারি। প্রথম সপ্তাহের পরে আসলে আমরা বুঝবো যে কি হবে। এবং এখানে একটু বলে রাখা ভালো, ডেফিনেটলি পুরো ওয়ার্ল্ডে এখন আসলে ওয়ার্ল্ড কাপ আসছে। সো যেটা আসলে আমাদের ছবির রিলিজের কিছুদিন পরেই শুরু হচ্ছে। সো অবভিয়াসলি হয়তো বা আমরা একটু হোঁচট খেতেও পারি, বাট আমরা মনে করি যে হাওয়া যেভাবে 3-4 মাস চলছে, আমি মনে করি রৈদও আসলে সেরকম একটা লং টার্ম চলবে আর কি। এবং আমরা যদি আসলে ওই যে বললাম আর কি, যে মানে পাইরেসিটাকে কন্ট্রোল করে আমাদের প্রমোশনটাকে জারি রেখে যদি আমরা আসলে চলতে পারি, আমার মনে হয় তো মানে দর্শকের ওই চাহিদা তৈরি হবে, যে দর্শক সিনেমা হলে এসে
ছবিটা দেখতে চাবে না আর কি। ওই যে বললাম আমি সিনেমা বানাতে এসেছি, কিন্তু আমি তো আসলে কাজ করি একটা ওটিটিতে। সো আমার ওটিটি মানে হচ্ছে আসলে আমাদের একটা প্ল্যাটফর্ম বঙ্গ। সো দ্যাট মিনস আমাদের যা কন্টেন্ট প্ল্যান হয় বেশিরভাগই তো আসলে কোথায় রিলিজ হবে, বঙ্গে রিলিজ হবে। সিনেমার জায়গা থেকে আমাদের আসলে ভাগ্যটা হয়তো সুপ্রসন্ন হয় নাই এখনো। আমরা এই প্রথম আসলে প্রযোজনা করছি, ফুল প্রযোজনা করছি। এর আগে দুটো ছবি আমরা সহ-প্রযোজক ছিলাম বা সহ-প্রযোজক আছি। দুটো মুভি আসলে একটা তো রিলিজই হয়নি এখনো, আরেকটা রিলিজ হয়েছে কিন্তু অনেক আশানুরূপ রেজাল্ট দেয়নি। সো আমাদের সিনেমা ভাগ্য কেমন 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 করে জানি, যে সিনেমা বানানোর অনেক ইচ্ছা, হয়তো এটা ম্যাচ করে নাই। আমি আশা করি যে রইদে সেটা আমরা পাবো, এবং এইটার উপরেই হয়তোবা নেক্সট প্রজেক্টগুলি ডিপেন্ড করবে। বাট পাশাপাশি ধরেন আমরা যাদের সাথে রেগুলার কাজ করছি আমাদের ওটিটিতে, ধরেন এটা আমি বলবো যে কাজল আরিফিন অমি আছে, রায়হান রাফি আছে, সেলিম ভাই আছেন। সো মানে এনারা যদি ছবি করেন হয়তোবা তাদের তাদের সাথে কীভাবে থাকা যায় সেটা নিয়ে হয়তো আমরা আলোচনা করব। বাট এখন পর্যন্ত কোনো কংক্রিট কোনো আসলে ওভাবে প্ল্যান নাই। সেটা আসলে রইদের পরেই আসলে যাব। এবং এর মধ্যে তো আমরা প্রচুর আসলে প্রপোজাল পেয়েছি, প্রচুর লোকজন আমাদেরকে আছে না, যে কারণ এখন তো আসলে দেখা যায় যে সবাই চায় এক ধরনের মিলেমিশে করতে, দ্যাট মিনস কো প্রডিউসার অ্যাটিটিউডে আসলে প্রজেক্টগুলি হচ্ছে আর কি। আমাদেরও ওভাবে না থাকার কোনো কারণ নাই, যেহেতু আমাদের ডিজিটাল রাইটস লাগে সিনেমার। সো ওইভাবে ইন দ্য ডিসকাশন আছে কিছু, কিন্তু কংক্রিট যে এইটা করছি ওইটা করছি এটা এখনো কিছু সিদ্ধান্ত হয়নি।